আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা ভরক্রিয়া সূত্র নিয়ে কথাবার্তা বলবো। ভরক্রিয়া সূত্র রিলেটেড কিছু প্রতিপাদন আমরা দেখব, কেপিকেসি রিলেটেড আর কি। তো আমরা আজকে শুরু করি ভরক্রিয়া সূত্র। তো প্রথমে এখানে তোমাদের জন্য সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞা থেকে আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করব জিনিসগুলো কি। তো সংজ্ঞাটা একবার পড়ে নেই, যে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময়, খেয়াল রেখো কথাগুলা, যে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময় পর বা নির্দিষ্ট সময় যে কোনো বিক্রিয়ার হার ওই সময়ে উপস্থিত বিক্রিয়গুলোর সক্রিয় ভরের সমানুপাতিক। এখন সক্রিয় ভর কি কি হইতে পারে? হইতে পারে মোলার ঘনমাত্রা অথবা আংশিক চাপ, এই দুইটার হচ্ছে সমানুপাতিক। তাহলে এই কথাটা সংজ্ঞা দিয়ে যতটা না বোঝা সম্ভব, একটা বিক্রিয়া দিয়ে বুঝলে আর মনে হয় বিষয়টা বেশি ক্লিয়ার হবে। তাহলে ধরো এইখানে এ আর বি বিক্রিয়া করছে, এটা একটা উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া উৎপন্ন করছে তোমার সি আর ডি, কথার কথা। হ্যাঁ, আচ্ছা, এইখানে এদের সহগ দিয়ে দিলাম, ছোট হাতের সি, এটা হচ্ছে তোমার ডি। আচ্ছা, এখন দেখো এইখানে একবার সম্মুখমুখী বিক্রিয়া হচ্ছে, আবার হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়াও আছে। তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার হারটা আমরা একটু দেখি কেমন হয়। সম্মুখমুখী বিক্রিয়ার হার, সম্মুখমুখী বিক্রিয়ার হার, এটাকে আমরা আর এফ দ্বারা প্রকাশ করি। তাহলে এটা কি হবে? কে ইন্টু বি। আচ্ছা, এবার সম্মুখমুখী বিক্রিয়া যেমন হচ্ছে উভমুখী বিক্রিয়াতে, তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়াও হবে স্বাভাবিকভাবেই। তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়াটা কেমন হবে? বিক্রিয়ার হার, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, এটাকে প্রকাশ করি আমরা আর বি দ্বারা। তাহলে এটা কে ইন্টু ছোট হাতের ডি। আচ্ছা, এখন এই বিক্রিয়াটা যখন সাম্য অবস্থায় পৌঁছাবে, আমরা জানি কি সাম্য অবস্থায় পৌঁছানো মানে কি? যখন বিক্রিয়া সাম্য অবস্থায় পৌঁছাবে তখন সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান। নট, গতদিন বুঝাইছিলাম যে তাদের পরিমাণ সমান না, এটা বোঝাচ্ছে যে তাদের হার সমান। অর্থাৎ যে হারে সম্মুখমুখী বিক্রিয়াগুলা বিক্রিয়া করে উৎপাদে পরিণত হচ্ছে, উৎপাদগুলা থেকেও সেই হারে বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হচ্ছে নতুনভাবে। তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কখন সমান? যখন বিক্রিয়াটা সাম্য অবস্থায় পৌঁছাবে। ঠিক আছে, তাহলে সাম্য অবস্থায় পৌঁছাইলে বিক্রিয়ার হারে আর এফ ইজ ইকুয়াল টু আর বি, এই দুইটা হয়ে যাবে কি তোমার সমান। তাহলে এটা যদি একটু গ্রাফিক্যালি দেখি আমরা কেমন দেখাচ্ছে, দেখো এই ধরো এই এরকম একটা গ্রাফ আছে, সম্মুখমুখী বিক্রিয়ার হার এটা আস্তে আস্তে কমতেছে, বিক্রিয়ার ঘনমাত্রা আস্তে আস্তে কি কমতেছে, কারণ এই দুইটা যখন বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করবে তখন এই দুইটার ঘনমাত্রা আস্তে আস্তে কি কমতে থাকবে। তাহলে সময়ের সাথে সাথে এটা ধরো আস্তে আস্তে কমতেছে। আবার যেটা নতুন করে উৎপাদ উৎপন্ন হচ্ছে, দেখো আস্তে আস্তে সময়ের সাথে কিন্তু এটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তো বৃদ্ধি পাওয়ার পর এই যে এইখানে একটা পয়েন্ট আছে, দেখো এই পয়েন্টে গিয়ে তোমার বিক্রিয়ার হার কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, এই দুইটা তোমার এই যে পয়েন্টে সমান হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তারপর এখান থেকে খেয়াল করো, এটা একটা স্ট্রেট লাইন, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার হচ্ছে কি তোমার সমান। তো কোনো গ্রাফে যদি এরকম দেওয়া থাকে, ধরো এই যে এরকম আছে, সম্মুখমুখী বিক্রিয়ার গ্রাফটা এরকম, আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার মানে উৎপাদ থেকে বিক্রিয়ক উৎপন্ন হওয়ার গ্রাফটা ধরে এরকম আছে, তাহলে কেমনে বুঝবো যে এটা সাম্য অবস্থায় আছে কিনা? হ্যাঁ, তখনই সাম্য অবস্থায় বুঝতে পারবো যে পয়েন্টের পর থেকে দেখবো যে তারা সমান্তরাল আছে রেখাটা। অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হারের যে রেখা এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হারের যে রেখা, তারা যদি পরস্পর সমান্তরালে যায় তখন বুঝতে পারবা যে তাদের বিক্রিয়ার হারটা সমান হয়ে গেছে। সেট করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। তাহলে দুইভাবেই গ্রাফকে ব্যাখ্যা করা যায়। অর্থাৎ কোনো একটা পয়েন্টে সেট করে যদি সমান্তরালে যায়, এটা একটা বোঝা যাচ্ছে যে এইখানে বিক্রিয়া সাম্য অবস্থায় আছে। আর যেখান থেকে যদি গ্রাফটা এরকম থাকে, পরস্পর যদি সেট না করে, তাহলে তখন যখন দেখবো যে আমরা সমান্তরালে আছে, বুঝতে পারবো যে তারা সাম্য অবস্থায় আছে। অর্থাৎ সম্মুখমুখী পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান। তো এইখান থেকে আমরা আর এফ সমান আর বি লিখতে পারি। তাহলে এখন খেয়াল করে দেখো যে এইখান থেকে আমরা কি কি লিখতে পারি। ধরো এটাকে কে ওয়ান দিলাম, এটাকে কে টু দিলাম। আচ্ছা, তাহলে এখন খেয়াল করে দেখো আমরা কি লিখতে পারি, কে ওয়ান ইন্টু
সমান সমান এটা আমরা লিখতে পারি। তাহলে এখন খেয়াল করে দেখো তো k1 ডিভাইডেড বাই k2 আকারে যদি লিখি বিষয়টা, তাহলে এটা সমীকরণ লিখলে k1 ডিভাইডেড বাই হচ্ছে তোমার k2। তাহলে এখান থেকে কি কি লিখতে পারবো, c ইন্টু d ডিভাইডেড বাই b। আচ্ছা, তাহলে দেখতে এরকম হচ্ছে k1 ডিভাইডেড বাই k2, অর্থাৎ আর গুণন করে দিছি জাস্ট k1 ডিভাইডেড বাই k2 ইজ ইকুয়াল টু cd ইন্টু ডিভাইডেড বাই a ইন্টু b। এখন খেয়াল করো এই যে k1 ডিভাইডেড বাই k2 এরা হচ্ছে কি তোমার হার দুইটার অনুপাত, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়ার যে হার, তাদের যে ধ্রুবক ছিল তার ধ্রুবক দুইটার অনুপাত। তো এই দুইটা ধ্রুবক মিলে আমি যদি একটা কমন ধ্রুবক আকারে লিখি, ধরো এটাকে আমি kc আকারে লিখলাম, কি লিখলাম, যেহেতু ঘনমাত্রা নিয়ে কাজ করতেছি আমি, তাহলে kc আকারে লিখলাম। তাহলে এই যে kc দেখতেছো এটার নাম হচ্ছে তোমার সাম্য ধ্রুবক, অর্থাৎ বিক্রিয়াটা যেহেতু সাম্য অবস্থায় পৌঁছেছে, তাহলে সাম্য অবস্থা নিয়েই তো আমি এতক্ষণ কাজ করলাম যে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। তাহলে এই যে k1 ডিভাইডেড বাই k2 এটাকে নতুন যদি আমি আরেকটা নাম দিই যেটার নাম হচ্ছে তোমার kc বা সাম্য ধ্রুবক, তাহলে এই সাম্য ধ্রুবকটা হবে তোমার এই দুইটার ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার ঘনমাত্রার গুণফলের অনুপাতের সমান। তাহলে এই যে kc এটার নাম হচ্ছে কি তোমার, এটার নাম হচ্ছে সাম্য ধ্রুবক। তাহলে ভরক্রিয়ার সূত্র অনুযায়ী আমরা কিন্তু এই জিনিসটা প্রতিপাদন করে বুঝতে পারলাম যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো বিক্রিয়ার হার ওই সময় উপস্থিত বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের মোলার ঘনমাত্রার সমানুপাতিক। এই যে আমরা মোলার ঘনমাত্রার সমানুপাতিক চিহ্ন তোলার পর একটা তোমার কি আসছে, যে আরএফটা হয়তো a ইন্টু বি এর সমানুপাতিক, মোলার ঘনমাত্রা সমানুপাতিক হওয়ার পর এখানে এই সমানুপাতিক চিহ্ন তোলার জন্য আমাদের একটা ধ্রুব সংখ্যা আসছে। আচ্ছা, কথাটা ডাবল হয়ে গেল। যাই হোক, তো পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রেও তাই, তাহলে আরবি সমানুপাতিক, তাদের মোলার ঘনমাত্রা সমানুপাতিক এবং তাদের যে পাওয়ারগুলো সহগগুলো থাকে সেগুলো পাওয়ার হয়ে যায়। তো সমানুপাতিক ওঠার পর সেখানে একটা ধ্রুবক আসছে যেটা হচ্ছে তোমার k2। তাহলে এই দুইটাকে নিয়ে আমরা কি করলাম, যেহেতু তারা সাম্য অবস্থায় আছে তাহলে RF ইজ ইকুয়াল টু হচ্ছে RB। তো এখান থেকে আমরা প্রতিপাদন করে দেখলাম যে k1 ডিভাইডেড বাই k2 কে আমরা নতুন একটা ধ্রুবকের নামান্তর করতে পারি, সেটা হচ্ছে তোমার kc, যেটা হচ্ছে তোমার মোলার সাম্য ধ্রুবক। ঠিক আছে, তো এই জিনিসটা এই পর্যন্ত বুঝলাম আমরা। এখন দেখি সামনের দিকে কি আছে। এখানে দেখো যে বিক্রিয়ার সাম্য ধ্রুবক kc এবং kp আছে। আচ্ছা, একটা হচ্ছে মোলার সাম্য ধ্রুবক আর একটা হচ্ছে আংশিক চাপ রিলেটেড সাম্য ধ্রুবক। অর্থাৎ তুমি যদি মোলার ঘনমাত্রা নিয়ে ব্যবহার করতে চাও তখন আমরা kc দ্বারা প্রকাশ করি এবং kp হচ্ছে তোমার আংশিক চাপ রিলেটেড সাম্য ধ্রুবক। এখন দেখো সাম্য ধ্রুবক জিনিসটার সংজ্ঞা দেওয়া আছে। সাম্য ধ্রুবক জিনিসটা কি বলছে, যে স্থির তাপমাত্রা এবং স্থির চাপে, কথাটা খেয়াল রেখো, তাপমাত্রা কিন্তু পরিবর্তন হবে না, স্থির তাপমাত্রা এবং স্থির চাপে একটি উভমুখী বিক্রিয়ায় উৎপন্ন পদার্থসমূহের সক্রিয় ভর, যেমন মোলার ঘনমাত্রা অথবা আংশিক চাপের গুণফল এবং বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের গুণফলের অনুপাত একটি স্থির সংখ্যা হয়ে থাকে বা স্থির রাশি হয়ে থাকে, যাদেরকে আমরা সাম্য ধ্রুবক বলি। যে এখানে আমরা প্রতিপাদন করে দেখলাম, এটা খেয়াল করে দেখো, এটা কিন্তু মোলার ঘনমাত্রা রিলেটেড। আমরা বিক্রিয়কগুলোর ঘনমাত্রা নিয়ে RF বের করছি এবং উৎপাদের ঘনমাত্রা নিয়ে আমরা RB বের করছিলাম। তারপর আমরা দুইটা সমান দেখায় আমাদের এই যে kc সমীকরণটা আসছিল। তাহলে এটা মোলার ঘনমাত্রা রিলেটেড সাম্য ধ্রুবক, যেটা হচ্ছে এই যে মোলার সাম্য ধ্রুবক রিলেটেড আমরা অলরেডি আগেই দেখে আসছি। তাহলে আংশিক চাপ রিলেটেড যেটা হবে, যেটা হচ্ছে তোমার kp, সেটা তাহলে কি চাপের সাথে রিলেটেড। আগেরটা ছিল ঘনমাত্রা রিলেটেড, এবার অবশ্যই কি চাপের সাথে রিলেটেড। এখন আংশিক চাপ জিনিসটা বলতে কি বোঝায়, আংশিক চাপ নিয়ে প্রথম ক্লাসে আমি কিছুটা আলোচনা করছিলাম। সেটা হচ্ছে ধরো তোমার টোটাল চাপ আছে, ধরো P, টোটাল চাপ আছে P। তোমার ধরো এই পাত্রের মধ্যে তিনটা পদার্থ রাখছো, ধরো A B C। তাহলে A B C পদার্থের উপর এই P চাপটা ধরো ডিস্ট্রিবিউট হয়ে গেছে। ঠিক আছে, এর উপর মনে করো টোটাল ধরো 10% আছে কথার কথা, তাহলে এর উপর ধরো 2%, এর উপর 5%, এর উপর 3%। তাহলে কে কত অংশ পাইলো, এটা পাইলো 20%, অর্থাৎ 20 অংশ। এটা পাইলো কত 50%, আর এটা পাইলো 30%। আচ্ছা, এটা 100%ই ধরি, সমস্যা নাই। তাহলে খেয়াল করে দেখো 20, 50, 30।
তাহলে আংশিক মানে কি, আংশিক চাপ বুঝতে হলে তোমাকে আগে মূল ভগ্নাংশটা বুঝতে হয়। তাহলে মূল ভগ্নাংশ হচ্ছে মোট চাপের কত অংশ আমি পাইছি, মোট চাপের কত অংশ পাইছি সেটাই হচ্ছে তোমার মূল ভগ্নাংশ। তাহলে এইটাকে আমি যদি মূল চাপ দ্বারা ভাগ করি তাহলে আমি আংশিক অর্থাৎ মূল ভগ্নাংশটুকু পাবো। মূল ভগ্নাংশের সাথে মোট চাপটা গুণ দিয়ে আমরা এই যে কেপিটা বের করি সাধারণত। তো আমরা যখন আস্তে আস্তে প্রতিপাদন করবো সামনের দিকে এই জিনিসগুলো বুঝতে পারবা। তো আপাতত এইটুক জেনে রাখো যে কেসি হচ্ছে তোমার মোলার ঘনমাত্রা রিলেটেড সাম্য ধ্রুবক, আর এটা হচ্ছে চাপ রিলেটেড সাম্য ধ্রুবক। তারপর যখন আমরা প্রতিপাদন করব তখন দেখতে পারবা যে মূল ভগ্নাংশের সাথে কিভাবে তোমার আংশিক চাপটা কাজ করে। এবার দেখো আমরা কেসি এবং কেপির মধ্যে সম্পর্কে প্রতিপাদন করব। ঠিক আছে, কেসি কেপির মধ্যে একটা সম্পর্ক আছে। ধরো এই যে আমরা লিখছিলাম বিক্রিয়াটা আবার লিখি। ধরো এটা হচ্ছে এ, এটা একটা উভমুখী বিক্রিয়া। আচ্ছা, এখন খেয়াল করে দেখো এই বিক্রিয়াতে আমাদের বিক্রিয়ক সমূহের টোটাল মূল সংখ্যা কত, খেয়াল করো তো। বিক্রিয়ক সমূহের টোটাল মূল সংখ্যা হচ্ছে মূল সংখ্যা হচ্ছে তোমার এ প্লাস বি, তাই না? এটার আছে এ মোল, এটার আছে বি মোল, তাহলে এটা হচ্ছে তোমার এ প্লাস বি। এবার দেখো তো উৎপাদের মোট মূল সংখ্যা কত হবে, তাহলে এটা হবে তোমার সি প্লাস ডি। আচ্ছা, এখন কেসি এবং কেপির মধ্যে যে সম্পর্ক সেটা একটা সমীকরণ আকারে দেখানো যায়। সেটা হচ্ছে তোমার কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আর টু দি পাওয়ার ডেল এন। এই যে ডেল এনটা দেখতেছো না, এই ডেল এনটা হচ্ছে তোমার, এই ডেল এনটা হচ্ছে উৎপাদ সমূহের মোট মূল সংখ্যা মাইনাস বিক্রিয়ক সমূহের মোট মূল সংখ্যা। তাহলে এটা আমরা কিভাবে লিখবো, সি প্লাস ডি মাইনাস হচ্ছে তোমার এ প্লাস বি। ঠিক আছে, তাহলে উৎপাদ সমূহের মোট মূল সংখ্যা আর মাইনাস হচ্ছে বিক্রিয়ক সমূহের মোট মূল সংখ্যা। এখন তাহলে খেয়াল করে দেখো তো আমরা এই যে হাইড্রোজেন আয়োডাইডটা তৈরি করি, তাহলে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করলে কীরকম হবে, 2HI। তাহলে সি প্লাস ডি মানে কি, উৎপাদ সমূহের মোট মূল সংখ্যা। তাহলে উৎপাদ সমূহের মোট মূল সংখ্যা হচ্ছে এখানে তোমার কত, 2। তাহলে এটা হবে তোমার কত, 2 মাইনাস বিক্রিয়ক সমূহের মোট মূল সংখ্যা। বিক্রিয়ক সমূহের মোট মূল সংখ্যা কত, এই দেখো হাইড্রোজেনের 1 আর আয়োডিনের হচ্ছে 1, এর আগে মনে মনে কত আছে, 1 আছে। তাহলে এই দুইটা মিলে কত হবে, 2। তার মানে আলটিমেটলি এটা কত হচ্ছে তোমার, 0 হচ্ছে। তাহলে এই সমীকরণের জন্য যদি আমরা কেপি এবং কেসির সম্পর্কটা দেখি তাহলে কীরকম হবে দেখো তো, কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টু দি পাওয়ার এটা হয়ে যাবে ডেল এন এর মান কত, 0। তাহলে 0 হলে এই টোটাল রাশিটার মান হবে 1। তাহলে এখানে কিন্তু কেপি যে রাশিটা বের হবে কেসির রাশিটাও কিন্তু তাই বের হবে। ঠিক আছে, সামনে আমরা প্রতিপাদন করে দেখব যে কেপি এবং কেসি দুইটা দেখবা একই বের হচ্ছে। তো এই হলো কেপি কেসি সম্পর্ক। পরীক্ষার মধ্যে আসলে এমসিকিউ যখন আসবে তখন তো শর্টকাটে ইউজ করবাই, সিকিউ করার ক্ষেত্রেও কাজে লাগে। তুমি যদি দেখো যে ডেল এন এর মান 0 হয়ে গেছে তখন আর কষ্ট করে তোমার একটা বের করলে আরেকটা বের করা হয়ে যাবে, দুইটা আলাদাভাবে কষ্ট করে বের করতে হবে না। তো এই সমীকরণটা অবশ্যই মাথায় রাখতে হবে যে কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন। তাহলে আরটা তো জানি, এটা হচ্ছে মোলার ধ্রুবক, সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর টি টেম্পারেচার। আচ্ছা, তাহলে এই পর্যন্ত গেল। এবার আমরা বিক্রিয়ক এবং উৎপাদের মূল সংখ্যা যদি সমান হয় তখন কি ঘটনা ঘটবে সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। তখন দেখো কেপি এবং কেসি তোমার সমান হবে। এটা কখন ঘটে, আমরা কেপি কেসি সম্পর্কটা দেখলাম। তো কেপি কেসি সম্পর্ক থেকে আমরা দেখতে পাইছিলাম যে যখন আর টু দি পাওয়ার টি এর মান তোমার 0 হচ্ছিল তখন হবে তোমার কি, অর্থাৎ এই যে তোমার কেপি কেসি যে সম্পর্কটা আছে, কেপি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, কেসি আর টু ডেল এন। এটার মান যখন 0 হবে অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদের মূল সংখ্যা যখন সমান হয়ে যাবে, যোগফল উৎপাদের মূল সংখ্যা থেকে বিক্রিয়কের মূল সংখ্যা বাদ দিলে আমি ডেল এন পাবো। সেইখান থেকে যদি এটা 0 হয়ে যায় তখন এটার মান হবে 1, তখন কেপি এবং কেসি সমান হবে। আচ্ছা, তো এই রিলেটেড আমরা একটা বিক্রিয়া দেখি, যেমন হাইড্রোজেন আয়োডাইড প্রস্তুতকরণ আছে এইখানে, তো আমরা প্রস্তুত করে দেখি যে কীভাবে উৎপন্ন হয়। তাহলে দেখো হাইড্রোজেন আয়োডাইড প্রস্তুত করতে গেলে আমার হাইড্রোজেন লাগবে আর হচ্ছে আয়োডিন লাগবে। এই দুইটা মিলে তোমার কি উৎপন্ন হবে, হাইড্রোজেন আয়োডাইড। হাইড্রোজেন আয়োডাইড। এখন শুরুতেই আমাদেরকে এটাকে আগে সমতা করে নিতে হবে। দেখো এটা অলরেডি সমতা হয়ে আছে। তো
আমরা যখন কেপিকেসি রিলেটেড ম্যাথ করব তখন অবশ্যই কি করে নিতে হবে, আগে সমতা করতে হবে। এটা যেহেতু সমতা আছে তো আমাদের কিছু করতে হবে না। তাহলে এটা দেখো প্রাথমিক অবস্থায় এটা কীরকম বিয়োজিত হয়েছে। প্রাথমিক অবস্থায় এটা কি আছে, ধরো এটা ধরে নিলাম a মোল পরিমাণ আছে, এটা আছে b মোল। তুমি এটাকে 1 ধরে এটাকে 1 ধরেও করতে পারো, এটা 1 মোল 1 মোল এইভাবে করলেও সমস্যা নেই। তো আমি ধরে নিলাম এটা আছে a মোল পরিমাণ, এটা আছে b মোল পরিমাণ। তো এটা প্রাথমিক অবস্থায় বিয়োজিত হয় নাই, বিক্রিয়া শুরু হয়নি, তাহলে এটা আছে 0। এখন যখন বিক্রিয়া শুরু হয়েছে তখন সাম্য অবস্থায় পৌঁছেছে। ধরো বিক্রিয়া শুরু হওয়ার পর এটা সাম্য অবস্থায় পৌঁছেছে। পৌঁছানোর পর তাহলে এখান থেকে কিছু পরিমাণ বিয়োজিত হবে, আয়োডিন থেকে কিছু পরিমাণ বিয়োজিত হবে। তাহলে খেয়াল করে দেখো যে এ থেকে যদি আমি ধরি আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে এবং বি থেকেও তোমার কি আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে, বিয়োজিত হয়ে এটা সাম্য অবস্থায় পৌঁছেছে। এখন কি পরিমাণ হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হবে, দেখো এখান থেকে আলফা, এখান থেকে আলফা, আর এখানে আছে 2HI, তাহলে এখানে উৎপন্ন হবে তোমার 2 আলফা। আমাদেরকে অবশ্যই বিবেচনা করতে হবে, রেশিওটা বিবেচনা করতে হবে। দেখো রেশিওটা কি আছে, 1:1 হচ্ছে 2। তার মানে এরা 1 মোল করে বিয়োজিত হবে কিন্তু উৎপন্ন হবে 2 মোল। অবশ্যই রেশিও অনুযায়ী আমাদেরকে মানগুলা বসাইতে হবে বা কতটুকু বিয়োজিত হবে সেটা বসাইতে হবে। তাহলে আমরা কেপিও দেখবো, কেসিও দেখবো। তাহলে প্রথমেই আমরা কেসি দেখি যে কেসি কিভাবে বের করতে হয়। তাহলে মোলার সাম্য দ্রব্যক কেসি, এটা সমান আমরা কি জানি যে সাম্য অবস্থায় পৌঁছানোর পর তোমার যে ভলিউমটা থাকবে। তাহলে সাম্য অবস্থায় পৌঁছানোর পর খেয়াল করে দেখো এখানে আছে তোমার কত মোল, a মাইনাস আলফা মোল। ঠিক আছে, আচ্ছা একটা একটা করে করি তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে খেয়াল করে দেখো প্রথমেই আমরা হাইড্রোজেনের কথা দেখি। তাহলে হাইড্রোজেনের মোলার আয়তন, তাহলে খেয়াল করো এটা আছে তোমার কত মোল, a মাইনাস আলফা ডিভাইডেড বাই হচ্ছে তার ভলিউম। তাহলে মোল সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে ভলিউম। তাহলে এটা কি হচ্ছে তোমার মোল পার লিটার। তাহলে এটা আয়তন না, এটা হবে তোমার কি ঘনমাত্রা। তাহলে হাইড্রোজেনের ঘনমাত্রা কতটুকু আছে, এটা হবে তোমার কি ঘনমাত্রা, অর্থাৎ সাম্য অবস্থায় পৌঁছানোর পর তার ঘনমাত্রা এখন কত আছে। তাহলে খেয়াল করে দেখো এটা আছে তোমার কি a মাইনাস আলফা মোল ডিভাইডেড বাই ভলিউম দ্বারা, অর্থাৎ যে পাত্রে তুমি এই যে বিক্রিয়াটা করাচ্ছ সেই পাত্রের ভলিউম ধরে নিলাম আমি হচ্ছে কত v। ঠিক আছে, তাহলে a মাইনাস আলফা ডিভাইডেড বাই হচ্ছে v। ঠিক অনুরূপভাবে আয়োডিনের ক্ষেত্রে তোমার কি হবে দেখো তো, আয়োডিনের ঘনমাত্রা কত হবে, অবশিষ্ট আছে কত মোল, b মাইনাস আলফা মোল, b মাইনাস আলফা ডিভাইডেড বাই হচ্ছে v। আর হাইড্রোজেন আয়োডাইডের ক্ষেত্রে কি হবে, তাহলে হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা কত হবে, 2 আলফা ডিভাইডেড বাই হচ্ছে তোমার v। ঠিক আছে, তাহলে আমরা সাম্য অবস্থায় পৌঁছানোর পর বিক্রিয়কগুলার এবং উৎপাদের ঘনমাত্রা বের করে ফেলছি। এবার আমরা যে কেসির সূত্র আছে সেইখানে বসাই দেব, তাহলেই দেখবো আমাদের মানটা বের হয়ে গেছে। তাহলে খেয়াল করে দেখো মোলার সাম্য দ্রব্যক কেসি সমান আমরা কি লিখতে পারি, কেসি সমান আমরা কি জানি, ভরক্রিয়া সূত্র অনুযায়ী তোমার উৎপাদের যে ঘনমাত্রা আছে, উৎপাদের ঘনমাত্রা তার হচ্ছে পাওয়ার সহ লিখতে হবে। এটা হচ্ছে তোমার হাইড্রোজেন ইনটু হচ্ছে আয়োডিন। ঠিক আছে, এবার আমরা ভ্যালুগুলা বসাই দিই। ভ্যালুগুলা কি কি আছে, 2 আলফা ডিভাইডেড বাই v। তাহলে এটা হচ্ছে 2 আলফা ডিভাইডেড বাই v এর উপরে স্কোয়ার হোল স্কোয়ার। হাইড্রোজেনের বের হয়েছে কত, a মাইনাস আলফা ডিভাইডেড বাই v ইনটু হচ্ছে তোমার b মাইনাস আলফা ডিভাইডেড বাই হচ্ছে v। এবার আমরা ক্যালকুলেশন করি। তাহলে এখান থেকে খেয়াল করে দেখো এটা হবে তোমার কি 4 আলফা স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে v স্কোয়ার, আর নিচে থাকবে তোমার কি a মাইনাস আলফা ইন্টু b মাইনাস আলফা ডিভাইডেড বাই হচ্ছে তোমার v স্কোয়ার। তাহলে v স্কোয়ার আমরা কাটাকাটি করে দিতে পারি। তাহলে এখান থেকে তোমার আসবে কি 4 আলফা স্কোয়ার ডিভাইডেড বাই a মাইনাস আলফা আর হচ্ছে b মাইনাস আলফা। তাহলে এটা হচ্ছে আমাদের কেসির ভ্যালু, মোলার সাম্য ধ্রুবকের মানটা আমরা বের করে ফেলছি। ঠিক আছে, তাহলে এবার আমরা কেসি এবং কেপির মান দেখতে হবে। তাহলে এখান থেকে খেয়াল করে দেখো তো যে উৎপাদ্যের টোটাল মোল সংখ্যা হচ্ছে 2 মোল,
আর বিক্রিয়কের টোটাল মূল সংখ্যা কত, 1 মোল আর 1 মোল 2 মোল। তাহলে যদি সমান হয়ে যায় তাহলে এইটা থেকে এটা মাইনাস করলে কত হবে, 0 হবে না? তাহলে 0 যদি হয়, আমাদের মোলার যে কেপি কেসি সম্পর্ক যেটা ছিল সেই সূত্রের মধ্যে কি দেখছিলাম আমরা, যে কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টু দি পাওয়ার ডেল এন। তাহলে এই ডেল এন এর মান যদি 0 হয়, টোটাল ভ্যালু হয়ে যাবে কত, 1। তাহলে কেপি আর কেসি হবে কি, সমান। তার মানে এই যে হাইড্রোজেন আয়োডাইড প্রস্তুতকরণের ক্ষেত্রে আমার কেসির ভ্যালু যেটা পাবো আমি, কেপির ভ্যালু কিন্তু সেটাই পাবো। তাহলে এটার আলাদাভাবে করলাম না। এর পরবর্তী যে প্রস্তুতকরণ আছে সেইখানে আমরা হয়তো কেপিটা আলাদাভাবে দেখাবো। তাহলে খেয়াল করে দেখো, পরবর্তীতে কি আছে আমাদের, ডাই নাইট্রোজেন টেট্রাঅক্সাইডের বিয়োজন আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কেপিটা আলাদাভাবে দেখাইতে হবে। কেন দেখাইতে হবে সেটা তোমরা বিক্রিয়া দেখলে বুঝতে পারবা। দেখো এখানে মূল সংখ্যা পরিবর্তন দিয়ে দেখো কেপি ইজ নট ইজ ইকুয়াল টু কেসি। তাহলে মূল সংখ্যার পরিবর্তন হইলে এই দুইটা কি হবে না, সমান হবে না। তাহলে এই বিষয়টি আমরা এখন দেখব যে ডাই নাইট্রোজেন টেট্রাঅক্সাইডের বিয়োজন করলে কি হয়। তাহলে এটা হচ্ছে ডাই নাইট্রোজেন টেট্রাঅক্সাইড, এটার যদি বিয়োজন হয় তাহলে তোমার কি উৎপন্ন হবে বলো তো, 2NO2। ঠিক আছে, এটা হচ্ছে তার বিয়োজনের পরবর্তী ফলাফল। এখন খেয়াল করো প্রাথমিক অবস্থায়, তাহলে আগের মতো করে ফেলি আমরা। এটার প্রাথমিক অবস্থায় কীরকম ছিল, প্রাথমিক অবস্থায় এটা ধরো তোমার A মোল পরিমাণ ছিল। তাহলে এইখানে আপাতত 0 প্রাথমিক অবস্থায়। সাম্য অবস্থায় পৌঁছানোর পর ধরো এইখান থেকে তোমার আলফা মোল পরিমাণ বিয়োজিত হয়েছে। আলফা মোল পরিমাণ বিয়োজিত হইলে এটা রেশিও দেখো 1:2। তাহলে রেশিওটা উৎপাদ এবং বিক্রিয়কের মানে রেশিওটা কীরকম, 1:2 পরিমাণ আছে বিয়োজিত হওয়ার আগ মুহূর্তে সমতা করা অবস্থায়। তাহলে এইখানে তোমার কি উৎপন্ন হবে, এইখানে তোমার 2 আলফা পরিমাণ উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে সমতাকরণ থেকে আমরা বুঝতে পারবো যে উৎপাদের কতটুকু পরিমাণ উৎপন্ন হবে, সেটা অবশ্যই আগে সমতা করে নিতে হবে আমাদের। তাহলে এখন আমরা নিয়ম অনুযায়ী কী বের করবো, কেপি এবং কেসিটা নির্ণয় করে ফেলবো। তাহলে এই ক্ষেত্রে ধরে নিলাম যে টোটাল পাত্রে যে পাত্রে আছে সেই টোটাল পাত্রের আয়তন হচ্ছে ভলিউম ভি। আচ্ছা, তাহলে খেয়াল করো আমরা যদি কেসি নির্ণয় করি, কেসি নির্ণয় করতে গেলে আমাদের ঘনমাত্রা লাগবে। তাহলে N2O4 এর ঘনমাত্রা, কখন ঘনমাত্রা, সাম্য অবস্থায় পৌঁছানোর পর। সাম্য অবস্থায় পৌঁছানোর পর, সাম্য অবস্থায় N2O4 এর ঘনমাত্রা। তাহলে এটার ঘনমাত্রা কত হবে খেয়াল করো, A মাইনাস আলফা ডিভাইডেড বাই হচ্ছে ভি। ঠিক সেইমভাবে নাইট্রোজেন অক্সাইড বা নাইট্রিক অক্সাইডের ঘনমাত্রা কত হবে সাম্য অবস্থায়, NO2 এর ঘনমাত্রা হবে তোমার 2 আলফা ডিভাইডেড বাই হচ্ছে ভি। তাহলে আগের মতো আমরা কেসির ফর্মুলা বসাই। কেসি সমান আমরা কি জানি, যে উৎপাদের ঘনমাত্রা ঘাত সহ, তাহলে এটা স্কোয়ার দিতে হবে। আর এটা হচ্ছে তোমার কি, N2O4। আচ্ছা, এবার ভ্যালু বসাও। তাহলে খেয়াল করে দেখো এটার ভ্যালু আছে কত, 2 আলফা ডিভাইডেড বাই হচ্ছে ভি। আর এটা আছে তোমার A মাইনাস আলফা ডিভাইডেড বাই হচ্ছে ভি। তাহলে এটা করলে কি আসবে দেখো, 4 আলফা স্কোয়ার, নিচে হচ্ছে ভি স্কোয়ার। আর এটা ভাগ অবস্থায় আছে, তাহলে উল্টায় দিলে কি হবে, উপরে ভি থাকবে আর নিচে হবে তোমার A মাইনাস আলফা। তাহলে এখানে ভি আর ভি যদি কাটাকাটি যায় তাহলে তোমার থাকবে কি, 4 আলফা স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে A মাইনাস আলফা ইন্টু ভি। এটা হচ্ছে আমাদের কি, কেসির মান। আচ্ছা, এবার আমাদের নির্ণয় করতে হবে কেপির মান। তাহলে কেসি এবং কেপি এই যে সম্পর্কটা ছিল, সেই কেপি কেসির সম্পর্ক দিয়ে কিন্তু আর এবার বের করা যাবে না, কারণ কেপি কেসি এখানে সমান না। তাহলে আলাদাভাবে আমাদেরকে নির্ণয় করতে হবে। আচ্ছা, কারণ এইখানে তোমার উৎপাদে আছে 2 মোল টোটাল মূল সংখ্যা, আর বিক্রিয়কে আছে, বা এটাকে যদি বিক্রিয়ক বিবেচনা করি এখানে আছে 1 মোল। তাহলে এখান থেকে 2 থেকে 1 বাদ দিলে এখানে থাকে কত, তোমার 1 মোল অবশিষ্ট থাকতেছে। তাহলে যেহেতু সমান না, এর জন্য আমাদেরকে কি করতে হবে, কেপিটা আলাদাভাবে নির্ণয় করতে হবে। তাহলে কেপি নির্ণয় করতে হলে আমাদেরকে মাথায় রাখতে হয় কি, মূল ভগ্নাংশ আর হচ্ছে আংশিক চাপ বের করতে হবে। তাহলে মূল ভগ্নাংশ জিনিসটা কি আমরা আলোচনা করেছি, আবারও বলি যে মূল ভগ্নাংশ জিনিসটা হচ্ছে কোনো একটা জিনিস মনে করো 100% আছে, তার কত পার্সেন্ট আমি পাইছি, অর্থাৎ অংশ। মূল ভগ্নাংশ কথাটার অর্থ হচ্ছে একটা জিনিসের থেকে আমি কত পার্সেন্ট পাইছি, সেই জিনিসটা হচ্ছে আমাদের কি, মূল ভগ্নাংশ। তাহলে খেয়াল করে দেখো যে আমার কাছে যদি 100 টাকা থাকে, তার মধ্যে
যদি আমি কাউকে 50 টাকা দিয়ে দিই তাহলে আমি 100 টাকার কত পার্সেন্ট দিলাম 50%। তাহলে এখানে মূল ভগ্নাংশ কত হবে 0.5। ঠিক আছে, এরকম আর কি, যে আমার মূল অংশ থেকে কতটুকু আমি দিয়ে দিছি বা কতটুকু আমি পাইছি সেটাই হচ্ছে মূল ভগ্নাংশ। তাহলে আমাদের মূল ভগ্নাংশ নির্ণয় করতে হলে প্রথমেই টোটাল মূল সংখ্যাটা আগে বের করতে হবে। তাহলে সাম্য অবস্থায় পৌঁছানোর পর খেয়াল করে দেখো তো, এই যে a মাইনাস আলফা আর হচ্ছে এখানে 2 আলফা, তাহলে এটা N2O4 থেকে ভেঙে 2NO2 উৎপন্ন হয়েছে। উৎপন্ন হওয়ার পর সাম্য অবস্থায় পৌঁছাইছে। পৌঁছাইলে তোমার মূল সংখ্যাটা আমরা কত পাচ্ছি a মাইনাস আলফা আর হচ্ছে 2 আলফা। এখন টোটাল মূল সংখ্যা বা মোট মূল সংখ্যা যদি আমরা বের করি, মোট মূল সংখ্যা কত হবে খেয়াল করে দেখো, তাহলে এটা হবে a মাইনাস আলফা প্লাস হচ্ছে 2 আলফা। তাহলে কাটাকাটি করলে কত থাকবে a প্লাস আলফা। এখন সাম্য অবস্থায় পৌঁছানোর পর মোট মূল সংখ্যার কত পার্সেন্ট N2O4 অর্থাৎ ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড পাইছে সেটাকে দেখতে হবে। তাহলে এটার আংশিক চাপ কত হবে খেয়াল করো, N2O4 এর আংশিক চাপ হবে, দেখো এটা পাইছে হচ্ছে a মাইনাস আলফা ডিভাইডেড বাই a প্লাস আলফা, এইটুকু পরিমাণ। এটা হচ্ছে তার মূল ভগ্নাংশ ইনটু হচ্ছে মোট চাপ, অর্থাৎ এই পাত্রে যে পাত্রে আমি নিয়েছি সেই পাত্রের মোট চাপ যদি আমি পি ধরি তাহলে মোট চাপের কত অংশ সে পাইছে, মূল ভগ্নাংশ ইনটু মোট চাপ, এটা হচ্ছে তোমার আংশিক চাপ। তাহলে এটা হচ্ছে কি আংশিক চাপ। অবশ্যই কেপি বের করতে হলে আমাদেরকে কি লাগবে, আংশিক চাপটা বের করে নিতে হবে। আচ্ছা, তাহলে এটার আংশিক চাপ পাইলাম যে a মাইনাস আলফা ডিভাইডেড বাই a প্লাস আলফা ইন্টু পি। অনুরূপভাবে আমাদেরকে এইটারও আংশিক চাপ বের করতে হবে। তাহলে NO2 এর আংশিক চাপ ঠিক সেম প্রক্রিয়া। তাহলে খেয়াল করে দেখো, এটা পাইছে হচ্ছে 2 আলফা ডিভাইডেড বাই a প্লাস আলফা, এটা হচ্ছে তার মূল ভগ্নাংশ ইন্টু হচ্ছে মোট চাপ। তাহলে দুইটার আমি আংশিক চাপ পেয়ে গেছি। এবার আমরা কেপির ফর্মুলাতে বসাবো, তাহলে দেখবা মিলে গেছে। তাহলে এটুকু আমি মিশিয়ে দিচ্ছি, যেহেতু কেসি আমাদের বোঝা হয়ে গেল। আচ্ছা, কেসির থেকে কি প্রাপ্ত জিনিসটা পাইছি সেটা শুধু রেখে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের কেসি। আচ্ছা, এটা ছিল আমাদের কেসি। আমরা এবার কেপিটা নির্ণয় করে ফেলি। তাহলে কেপি ফর্মুলা হচ্ছে কি খেয়াল করে দেখো, পি NO2 এটা তাহলে স্কোয়ার হবে, আর এটা হবে তোমার কি PN2O4। এটা হচ্ছে আমাদের কেপির ফর্মুলা। তাহলে এইটুকু আমাদের কি ডিনোট করতেছে, এইটুকু ডিনোট করতেছে আংশিক চাপ। তাহলে PNO2, এই যে PNO2 আমরা এখানে বের করছি, আর সরি PN2O4, আর এখানে বের করছে কি PNO2। তাহলে এই ভ্যালুগুলো এবার বসাই দিই, ভ্যালু বসাই দিলে আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে। তাহলে এটা দেখো a মাইনাস আলফা ডিভাইডেড বাই হচ্ছে তোমার a প্লাস আলফা ইন্টু হচ্ছে পি। আচ্ছা, এর উপরে যেহেতু স্কোয়ার আছে তাহলে এর উপরে টোটাল স্কোয়ার, এর উপরে স্কোয়ার। পরেরটা হচ্ছে কি তোমার, আচ্ছা ভুল লিখলাম মনে হচ্ছে, একটু কারেকশন করি। NO2 বের করছি আমরা কত 2 আলফা ডিভাইডেড বাই হচ্ছে a প্লাস আলফা, তাহলে এটার উপরে স্কোয়ার আর হচ্ছে এর উপরে স্কোয়ার। আর ওপর দিকে আছে তোমার a মাইনাস আলফা a প্লাস আলফা এর সাথে হচ্ছে পি। এই হলো আমাদের সমীকরণ বসানোর পর। এখন খেয়াল করে দেখো, আমরা ক্যালকুলেশন করি। তাহলে এখানে তোমার কত হবে 4 আলফা স্কোয়ার ডিভাইডেড বাই a প্লাস আলফা হোল স্কোয়ার ইন্টু হচ্ছে পি স্কোয়ার ডিভাইডেড বাই a মাইনাস আলফা a প্লাস আলফা ইন্টু পি। তাহলে আমরা নর্মাল ক্যালকুলেশন করে ফেলি। নর্মাল ক্যালকুলেশন করলে তোমার কি আসবে খেয়াল করো, 4 আলফা স্কোয়ার a প্লাস আলফা স্কোয়ার ইন্টু হচ্ছে পি স্কোয়ার ইন্টু ভ্যালুগুলো বসাই দিই, a মাইনাস আলফা আর হচ্ছে তোমার a প্লাস আলফা ইন্টু হচ্ছে পি। আচ্ছা, তাহলে এখানেও আমরা কিন্তু কাটাকাটি করে ফেলতে পারতাম একবারই। আচ্ছা, কাটাকাটি করলে তোমার এখানে কি আসবে
এটা হবে 1/, তাহলে কাটলে তোমার একটা পি লিখলেই হয়ে যাচ্ছে আমাদের, তাহলে বারবার লিখতে হবে না, দুইটা মিলে একটা পি। মনে করো এই যে এখানে পি আর পি একটা কাটাকাটি করে দিছি, তাহলে তোমার এখানে কি থাকতেছে দেখো, এটা ভুল লিখছি, এটা হবে তোমার এ মাইনাস আলফা, এটা হচ্ছে এ মাইনাস আলফা। এখন দেখো এইখান থেকে একটা এ প্লাস আলফা এর সাথে কাটাকাটি চলে গেলে তোমার কি থাকবে, 4 আলফা স্কোয়ার ডিভাইডেড বাই এখানে পি এ প্লাস আলফা, আর এখানে থাকবে তোমার কি এ মাইনাস আলফা। তাহলে এই হচ্ছে আমাদের কেসি আর এই হচ্ছে আমাদের কেপি। এগুলো নর্মাল ক্যালকুলেশন, তোমরা আস্তে আস্তে ধীরে করতে পারবা, ওটা সমস্যা নাই। যা শুধু দেখাই দিলাম যে কিভাবে তোমার ফর্মুলাগুলো বসে তোমার মানগুলো বের করতে হয়। তাহলে তুমি যখন এটার সাম্য অবস্থা বের করে ফেলতে পারবা, মনে করো যে তোমার 60% কাজ ডান। প্রথমে আমাদের সমতা করে নিতে হবে, সমতা করে নেওয়ার পর আমাদের দেখতে হবে যে সাম্য অবস্থায় কে কতটুকু বিয়োজন ঘটেছে বা আর উৎপাদ কতটুকু উৎপন্ন হয়েছে। এটা করতে পারলেই তোমার মনে করো কাজ শেষ। আর আংশিক চাপের যে কনসেপ্টটা, এইখানে তোমার লাগবে মোট মূল সংখ্যাটা লাগবে, আর হচ্ছে সাম্য অবস্থায় পৌঁছানোর পর তার অবশিষ্ট মূল সংখ্যা কত সেটাকে আমি মোট মূল সংখ্যা দ্বারা ভাগ দিব, ইনটু হচ্ছে মোট চাপ, তাহলে আমাদের পেয়ে যাবো আমি আংশিক চাপ। তাহলে দুইটার এইভাবে আংশিক চাপ বের করে আমরা জাস্ট কেপির ফর্মুলাতে বসাই দিব। তাহলে এটা হচ্ছে আমাদের এই যে কেপির ফর্মুলা, এই ফর্মুলাতে আমাদের বসাই দিলে ক্যালকুলেশন করব। দেখো এখানে কেসির যে মান আসছিল, কেপির মান কিন্তু তার থেকে কি ভিন্ন। এই যে কেসির মান আর কেপির মান, এই কেসি কেপির মান দুইটা কিন্তু ভিন্ন চলে আসলো, যেটা আমাদের এই যে শুরুতেই বলা ছিল যে যখন তোমার ডেল এন এর মানের পরিবর্তন হবে, অর্থাৎ উৎপাদের মূল সংখ্যা আর বিক্রিয়কের মূল সংখ্যা আলাদা হবে, তখন কেপি আর কেসি কি হবে না, সমান হবে না। এই যে এখানে মূল সংখ্যা যখন পরিবর্তন হয়, তাহলে এই জিনিসগুলো আমরা এইভাবে বুঝে বুঝে, এগুলো ম্যাথের ক্ষেত্রে খুবই কাজে লাগবে। ম্যাথ একটু একটু যদি ভুল হয় কোনো জায়গায়, এই যে তুমি সমতা করতে না পারো, তাহলে কিন্তু আর বের করতে পারবো না। সেম প্রসিডিওরে ম্যাথ করবো, তখন জাস্ট এই আলফা এবং এই মূল সংখ্যার মানগুলো আমার জানা থাকবে। এইরকম প্রসিডিওর ব্যবহার করে আমরা অঙ্কগুলো আস্তে আস্তে সলভ করে ফেলবো। আচ্ছা, তার আগে আমরা ফসফরাস পেন্টাক্লোরাইডের বিয়োজনটা আগে দেখি, ঠিক আছে? তাহলে এতক্ষণ আমরা দুইটা দেখলাম, এবার আরেকটা দেখি ফসফরাস পেন্টাক্লোরাইডের বিয়োজন। তাহলে এটার বিয়োজন হলে কি হবে, PCl5। আচ্ছা, তাহলে এটার বিয়োজন হলে তোমার PCl3 প্লাস হচ্ছে তোমার Cl2, এটা হচ্ছে তোমার ফসফরাস পেন্টাক্লোরাইড। আচ্ছা, তাহলে প্রাথমিক অবস্থায় ধরে নিলাম এটা 1 মোল আছে, এই মোল দিয়েও তুমি করতে পারবা, কোনো সমস্যা নেই। তাহলে এটা 0, এটা হচ্ছে তোমার 0। এবার এটা যখন সাম্য অবস্থায় পৌঁছাইছে, সাম্য অবস্থায় পৌঁছানোর পর ধরো এখান থেকে তোমার আলফা মোল পরিমাণ বিয়োজিত হয়েছে, তাহলে এটা আলফা মোল বিয়োজিত হলে রেশিওটা হচ্ছে 1:1:1, তার মানে এটা হচ্ছে আলফা, তোমার এটাও হবে কি আলফা। এই বোর্ডের একটু সমস্যা আছে, তোমার এক জায়গায় লিখলে আর এক জায়গায় চলে যাচ্ছে, তো এটার জন্য দুঃখিত। এখন খেয়াল করে দেখো যে এইখান থেকে আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে এবং রেশিওটা হচ্ছে 1:1:1, তাহলে এখানে আলফা পরিমাণ, এখানেও তোমার আলফা পরিমাণ বিয়োজিত হবে। এবার আমাদের ঠিক সেম প্রক্রিয়াতে কেপি এবং কেসিটা নির্ণয় করতে হবে। তাহলে আমি আর অত কিছু লিখলাম না, একবারে কেসির ফর্মুলাতে চলে যাই। কেসির ফর্মুলা ইউজ করে আমরা এটা বের করে ফেলি। দেখো খেয়াল করে যে সাম্য অবস্থায় পৌঁছানোর পর তার যে মূল সংখ্যাটা আছে সেটাকে আমি ভলিউম দ্বারা ভাগ দিব। তাহলে ভলিউম দ্বারা ভাগ দিলে এই যে দেখো জিনিসটা কীরকম হবে। আচ্ছা, তাহলে এখানে উৎপাদ কি, উৎপাদ হচ্ছে আমাদের PCl3, এটা লিখে দিই তাহলে সুবিধা হবে, PCl3 ইন্টু হচ্ছে Cl2 এর ঘনমাত্রা আর হচ্ছে PCl5 এর ঘনমাত্রা। তাহলে এবার ভ্যালুগুলো বসাও। এটার ঘনমাত্রা সাম্য অবস্থায় পৌঁছানোর পর আমি কি পাবো খেয়াল করে দেখো তো, এখানে আছে তোমার আলফা পরিমাণ, এটাকে ভলিউম দ্বারা ভাগ দিলে আলফা ডিভাইডেড বাই ভি ইন্টু হচ্ছে ওইটা হবে তোমার কি আলফা ডিভাইডেড বাই হচ্ছে ভি, আর নিচেরটা কি হবে 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই হচ্ছে ভি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো, এখান থেকে আমি লিখতে পারবো, এইখানে লিখি তাহলে আলফা স্কোয়ার আর হচ্ছে তোমার ভি স্কোয়ার, নিচে লিখবো আমি 1 মাইনাস আলফা ইন্টু ভি, তাহলে আলফা স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার ইন্টু ভি 1 মাইনাস আলফা। তাহলে আমার অ্যান্সার কি আসতেছে আলফা স্কোয়ার ভি ইন্টু 1 মাইনাস আলফা, এটা হচ্ছে তোমার কেসি। তাহলে আমরা এবার অনুরূপভাবে কেপি বের করি। আমরা দেখতেই পাচ্ছি যে এখানে আমাদের কেপির ভ্যালুটা আলাদা আসবে। কেন আলাদা আসবে, কারণ এখানে উৎপাদের টোটাল মূল সংখ্যা আছে 2, এখানে মূল সংখ্যা আছে 1। তাহলে এখান থেকে এটা যদি আমি মাইনাস করি তাহলে আমার
এক অবশিষ্ট থাকতেছে, তাহলে অবশিষ্ট থাকা মানে কেপি কেসি সমান হবে না। ঠিক সেম ভাবে এবার আমরা ওই যে ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড টেট্রাঅক্সাইডের ক্ষেত্রে যেমন আংশিক চাপ বের করছিলাম, এটার ক্ষেত্রে আমাদেরকে আলাদা আলাদাভাবে আংশিক চাপ বের করতে হবে। তাহলে আংশিক চাপ বের করতে হলে আমাদেরকে আগে মোট মূল সংখ্যা বের করতে হবে। তাহলে মোট মূল সংখ্যা কত? মোট মূল সংখ্যা, তাহলে খেয়াল করে দেখো 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস হচ্ছে আলফা, তাহলে আলফা আলফা কাটাকাটি চলে গেলে একটা থাকে 1 প্লাস আলফা। তাহলে PCl5 এর আংশিক চাপ কত হবে? PCl5 এর আংশিক চাপ হবে তোমার 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা এইটা হচ্ছে P। PCl3 এর ক্ষেত্রে কি হবে? আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইন্টু হচ্ছে P, আর এটার ক্ষেত্রে আলফা ইন্টু P। তাহলে এবার আমরা অনুরূপভাবে এই যে কেসি যেভাবে বসাইলাম, কেপির ভ্যালুগুলো ওইভাবে বসাই দিয়ে বের করতে পারবো না, যেটা যে আগে আমরা দেখলাম ঠিক সেইমভাবে বসাই দিলে আমাদের কিন্তু কাজ শেষ। তাহলে এটা মিশাই দিলাম আপাতত, আশা করি বুঝতে পারছো এটা। তো আমরা কেপির ভ্যালুটা নির্ণয় করে দেখি এখানে যে কেপির ভ্যালুটা কত আসে। আমরা যখন অঙ্ক করব তখন কিন্তু আর এরকম মানে ফর্মুলা বসাইতে হবে না, মুখস্থ ফর্মুলা বসানো লাগবে না, তুমি ধাপ বাই ধাপ করে আলাদা আলাদাভাবে বের করতে পারবো। কারণ এক এক মানে বিক্রিয়ার মধ্যে এক এক ধরনের তোমার মূল সংখ্যা দেওয়া থাকতে পারে সমতা করার পর। তো ওই জিনিসটা এগুলো মুখস্থ করার দরকার নেই যে কেপির মানটা কি আমি মুখস্থ করবো কিনা বা কেসির মানটা, এগুলো একটাও মুখস্থ করার জিনিস না, এগুলো ধাপ বুঝতে পারলে তুমি নিজেই করে ফেলতে পারবা। তাহলে আমরা কেপি বের করি। এবার কেপি বের করতে হলে আমার কি কি লাগবে? PCl3, সেটা থার্ড ব্র্যাকেট না দেই, এটা হচ্ছে তোমার কি PCl2 আর এটা হচ্ছে PCl5। তাহলে ভ্যালুগুলো বসাই দিই। এবার আমরা ভ্যালু বসাইতে হইলে আমার কি কি লাগবে? আলফা 1 প্লাস আলফা ইন্টু P, এটা হচ্ছে P ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা আর হচ্ছে 1 প্লাস আলফা ইন্টু P। তাহলে খেয়াল করে একটা P কাটাকাটি চলে গেলে তোমার এখানে কি থাকবে? আলফা স্কোয়ার 1 প্লাস আলফা হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই হচ্ছে তোমার 1 প্লাস আলফা। তাহলে এটাকে তুমি উপরে উল্টাই দিতে পারো, আলফা স্কোয়ার তাহলে এখান থেকে একটা 1 প্লাস আলফা কাটাকাটি চলে যাবে, তারপরে তো বুঝতেই আছো কি হবে। তো এই হলো আমাদের বিয়োজন করার পদ্ধতি, কিভাবে আমরা বিয়োজন করব অঙ্ক করার আগে সেই জিনিসগুলো কিন্তু এইখানে মোটামুটি আমি আলোচনা করলাম। তো এই বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে যখন ম্যাথমেটিক্স করব তখন তোমরা দেখবা যে এই কনসেপ্টগুলো কিন্তু তোমার কাজে লাগতেছে। তাহলে অঙ্ক করার ক্ষেত্রে আমরা এই জিনিসটাই মাথায় রাখবো যে আমরা যখন কেসি নির্ণয় করব তখন আগে বিক্রিয়াটা সমতা করে নিব, সমতা করার পর এটা যখন সাম্য অবস্থায় পৌঁছাবে, সাম্য অবস্থায় দেখবো আমি যে তার মূল সংখ্যা অবশিষ্ট কত পরিমাণ আছে। আচ্ছা, সেই মূল সংখ্যাকে আমরা কেসি নির্ণয়ের ক্ষেত্রে বলতেছি, সেই মূল সংখ্যাকে প্রত্যেকটার ভলিউম দ্বারা ভাগ করে আমরা ঘনমাত্রাটা বের করে নিব। তাহলে ঘনমাত্রা বের করার পর আমরা জাস্ট কেসি ফর্মুলাতে বসাই দিব। তারপরে কেপি নির্ণয়ের কথা, কেপি নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে সেম প্রসিডিওরে আগাইতে হবে। এবার শুধু আমাদেরকে দেখতে হবে যে সাম্য অবস্থায় পৌঁছানোর পর তার মোট মূল সংখ্যাটা কত আছে, কারণ এটা ছাড়া আমি কি বের করতে পারবো না? মূল ভগ্নাংশ বের করতে পারবো না। তো মূল ভগ্নাংশ বের করতে হলে অবশ্যই মোট মূল সংখ্যা লাগবে আমার। আচ্ছা, তাহলে সাম্য অবস্থায় পৌঁছানোর পর তার অবশিষ্ট যে মূল সংখ্যা সেটাকে আমি মোট মূল সংখ্যা দ্বারা ভাগ দিব। তাহলে এই যে পোর্শনটুকু যে আমি পাবো এটার নাম হচ্ছে আমার মূল ভগ্নাংশ। তার সাথে আমি মোট চাপ অর্থাৎ পাত্রের যে চাপ আছে সেই চাপকে গুণ করে দিলে আমি ওই যৌগটা কি পাবো? আংশিক চাপ পাবো। সেইমভাবে আমরা তিনটা অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদ প্রত্যেকটারই আলাদা আলাদাভাবে আংশিক চাপগুলো নির্ণয় করব। নির্ণয় করার পর আমরা কেপি ফর্মুলাতে জাস্ট বসাবো। কেপি কেসির ফর্মুলা একই, অর্থাৎ তোমার ওই যে মোলার ঘনমাত্রা সহ
অর্থাৎ আংশিক চাপের উপরে তোমার পাওয়ার দিতে হবে যদি তোমার কি থাকে, সহগ থাকে যদি। তো এই জিনিসগুলো তো আমরা দেখলাম। তো পরবর্তীতে আমরা যখন ম্যাথ করব তখন এই বিষয়গুলাই দেখবা ঘুরে ফিরে এগুলাই চলে আসতেছে বারবার। আর পরীক্ষার মধ্যে এইচএসসি পরীক্ষা বলো, অ্যাডমিশন বলো, বা যে কোনো ধরনের টেস্ট বলো, সব কিছুতেই দেখবা এই চ্যাপ্টার থেকে আসলেই হয় বাফার দ্রবণ থেকে দিবে, পরবর্তীতে এগুলো আলোচনা হবে, অথবা কেপিকেসি রিলেটেড ম্যাথ দিবে। আর খুব বেশি কঠিন ম্যাথ দেয় না, তোমার এই যে বিক্রিয়াটা ভাঙতে পারলেই হচ্ছে আমার খেলা শেষ। আমার মূল কাহিনী হচ্ছে তোমার এই বিক্রিয়া থেকে এই সাম্য অবস্থায় পৌঁছানো পর্যন্ত আমি কাজ করতে পারতেছি কিনা, এইটুকু করতে পারলেই আমার মনে করা হয়ে গেল। ঠিক আছে, তো পরবর্তীতে আরও ম্যাথ আছে, সেই জিনিসগুলো আমরা দেখব। এবার আমরা একটা অঙ্ক করে আজকের মতো ক্লাসটা শেষ করব। দেখো এইখানে বলে দিছে যে স্টিম হাইড্রোকার্বন রিফর্মিং প্রক্রিয়ায় উৎপন্ন ওয়াটার গ্যাস মিশ্রণে তোমার অধিকতর যদি হাইড্রোজেন গ্যাস সমৃদ্ধ করতে গ্যাসকে স্টিম সহ প্রবাহকে বিক্রিয়া ঘটানো হয়। দেখো এখানে বিক্রিয়াটা কি করছে, কার্বন মনোক্সাইড আর হচ্ছে তোমার পানি বিক্রিয়া করে তোমার কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে হাইড্রোজেন উৎপন্ন করছে। তাহলে এটা সমতাকরণ অবস্থায় আছে কিনা খেয়াল করে দেখো। হ্যাঁ, বিক্রিয়াটা সমতা অবস্থায় আছে। এবার তোমাকে বলে দিছে যে 700 কেলভিন তাপমাত্রায় 4টি গ্যাস মিশ্রণে আংশিক চাপ সমূহ দেওয়া হলো। তোমার আংশিক চাপই দেওয়া আছে, তা আলাদা আলাদাভাবে আর কোনো ঝামেলাই করতে হবে না। তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখো, কার্বন ডাই অক্সাইড কার্বন মনোক্সাইড গ্যাসের আংশিক চাপ, এটার আংশিক চাপ দেওয়া আছে তোমার 1.31 অ্যাটমসফিয়ার। আচ্ছা, H2 গ্যাসের আংশিক চাপ দেওয়া আছে 10 অ্যাটমসফিয়ার। এটা দেওয়া আছে 6.12। আরেকটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। তাহলে হাইড্রোজেন গ্যাসের আংশিক চাপ এটা কত দেওয়া আছে 20.3 অ্যাটমসফিয়ার। তাহলে খুবই ইজি অঙ্ক। আমরা জাস্ট আংশিক চাপের যে সূত্রটা আছে অর্থাৎ কেপির সাম্য ধ্রুবকের যে সূত্রটা আছে এটা বসাই দিলেই শেষ। তাহলে খেয়াল করো আমার উৎপাদ কি কি আছে, পি CO2 ইন্টু হবে তোমার কি PH2, নিচেরটা কি হবে পি CO PH2। যা শুধু ভ্যালুগুলো বসাই দিবা আর ক্যালকুলেটরে চাপবা, আর কোনো কাজ নাই। তাহলে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে দেওয়া আছে 6.12 ইন্টু এখানে দেওয়া আছে 20.3। আচ্ছা, তারপর হচ্ছে পানির আংশিক চাপ কত দেওয়া আছে 10 অ্যাটমসফিয়ার, আর হচ্ছে কার্বন মনোক্সাইড দেওয়া আছে তোমার 1.3। জাস্ট MCQ টাইপের অঙ্ক এগুলা। জাস্ট এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে কেপির যে আমরা প্রতিপাদন দেখলাম, প্রতিপাদনে কিভাবে বসাবো আর কি। দেখো এখানে কিন্তু কোনো ঝামেলা করে ওই যে আংশিক চাপ আলাদা বের করে কিছুই করা লাগে না, কারণ তোমার আংশিক চাপ দিয়েই দিছে এখানে। তোমার যদি বলে দিত পাত্রে 1 অ্যাটমসফিয়ার, মনে করো টোটাল চাপ হচ্ছে তোমার 20 অ্যাটমসফিয়ার, ঠিক আছে। তো ওই পরিবেশে 20 অ্যাটমসফিয়ার চাপ আছে, তোমার আলাদা আলাদা হবে কার্বন মনোক্সাইড, পানি, তারপরে হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন গ্যাসের আংশিক চাপ বের করো, তখন তোমার ওই যে মূল ভগ্নাংশ দিয়ে দিয়ে সূত্র বসায় বের করতে হইতো আর কি। অর্থাৎ যে যতটুকু অংশ পাইছে তাকে টোটাল অংশ দ্বারা ভাগ দিয়ে মোট চাপের সাথে গুণ দিতাম, তাহলে মূল ভগ্নাংশটা আমরা পেয়ে যেতাম, যেভাবে বের করলাম আর কি। তাহলে এই হলো মোটামুটি আমাদের আলোচনা। নেক্সটে আমরা কেপিকেসি রিলেটেড ম্যাথ করব আশা করি। তারপরে কেপিকেসিতে কয়েক ধরনেরই ম্যাথ আছে, খুব বেশি কঠিন না, এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। তো যেগুলো বুঝাইলাম আশা করি বুঝতে পারছো। কোনো সমস্যা থাকলে পরবর্তীতে এগুলো রিভিউ ক্লাস নেওয়া হবে, আবার অঙ্ক করানোর সময় আবারও বোঝানো হবে। তো এই বিষয়গুলো আপাতত এই পর্যন্ত জানা থাকলে আমাদের হচ্ছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।